প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশ এবং ক্যান্সার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার ABM ইউনুস 1959 সালের জুনে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ভারতের সমলপুর ইউনিভার্সিটি থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, যেটি আমাদের আজকের বিষয় সেটি হচ্ছে পরিবেশ এবং ক্যান্সার। তো শুরুতে একটু জানতে চাইবো যে এই পরিবেশ এবং ক্যান্সার এই দুটোর মধ্যে আসলে সম্পৃক্ততা বা সংযোগটা কি? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আসলে ক্যান্সার তো আমরা কোনো না কোনো কারণে হয়, কেমন এটা তো আর এমনি এমনি হয়ে যায় না, কোনো কারণ ব্যতিরেকে। তো এই ক্যান্সার হওয়ার পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করে এর ভিতরে পরিবেশগত অনেকটা বিষয় আছে। আমরা যদি ক্যান্সারের কারণ হিসেবে আমরা জানতে চাই যে ক্যান্সার কেন হয়, তো আমরা বলবো যে একটা জেনেটিক ফ্যাক্টর আছে, যে জেনেটিক কিছু কনফিগারেশন থাকলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেটা এই জেনেটিক অবস্থা থাকলেই যে তার ক্যান্সার হয়ে যাচ্ছে তা না। আবার যাদের জেনেটিক ফ্যাক্টর নাই তাদেরও যে ক্যান্সার হয়ে যাচ্ছে, বিষয়টা কেন হচ্ছে তাহলে? এখন যাদের জেনেটিক ফ্যাক্টর আছে তাদের যদি পরিবেশগত কোনো ফ্যাক্টর তারা এর এক্সপোজড হন, এর সামনে আসেন বা এই পরিবেশে তারা কাজ করেন বা এর সম্মুখীন হন, তাহলে তাদের ক্যান্সারটা দ্রুত হয়। এবং যাদের জেনেটিক কোনো ফ্যাক্টর নয় তাদের ক্যান্সারটা একটু পরে হলেও পরিবেশগত অনেক কারণেই তাদের ক্যান্সার হয়। এখন ক্যান্সার কেন হয়? ক্যান্সার যদিও এর সঠিক কারণ এখনো বলা যায় না, তারপরও এটুকু বলা যায় যে কিছু কিছু ফ্যাক্টর বা কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো সরাসরি ক্যান্সার তৈরির ক্ষেত্রে সম্পৃক্ত। যেমন কেমিক্যাল, আমরা এই যে পরিবেশের যে কেমিক্যালের এক্সপোজার সেটা আমি আসছি, কেমিক্যালের জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে এবং রেডিয়েশনের জন্য, বা এই যে আমরা যে অতিবেগুনি রশ্মি এমন, তো এই রশ্মির কারণে হতে পারে। তো এখন এই কেমিক্যাল আমরা পরিবেশগতভাবে কিভাবে এর এক্সপোজ হচ্ছে, আমরা যদি কিভাবে ক্যান্সার করছে, কেমিক্যাল কিছু পার্টিকুলার কেমিক্যাল আছে যাকে বলা হয় বেনজিন কম্পাউন্ডস বা অ্যারোমেটিক অ্যামাইন্স। এর সংস্পর্শে যদি কেউ দীর্ঘদিন কেউ কাজ করে, তাহলে এই কেমিক্যাল যে পদার্থটা রয়েছে জিনের ভিতরে ঢুকে, জিনের ভিতরে যে ডিএনএ আছে সেই ডিএনএটাকে নষ্ট করে দিতে পারে। এখন শরীরের ভিতরে দুটো ধরনের জিন থাকে, একটা হলো প্রোটো অনকোজিন আর একটা হলো অনকোজিন। অনকোজিনের কাজ হলো ক্যান্সার তৈরি করা, আর প্রোটো অনকোজিনের কাজ হলো ওই অনকোজিনকে ঠেকাবে যে সে ক্যান্সার তৈরি না করে। নর্মাল অবস্থায়, সুস্থ অবস্থাতে প্রোটো অনকোজিন অনকোজিনকে থামিয়ে রাখবে, সে যাতে ক্যান্সার তৈরি করতে না পারে, সে প্রিডমিন্যান্ট হবে। আবার যখন পরিবেশগত কোনো কারণে, কোনো ফ্যাক্টরের কারণে প্রোটো অনকোজিনটা দুর্বল হয়ে যাবে, তখন অনকোজিন সে ক্যান্সার তৈরির কাজে সে কিন্তু তখন সক্ষম হবে, তখন সে অ্যাক্টিভ হয়ে যাবে, ক্যান্সার তৈরি করবে। পরিবেশের এই যে কথা বললাম, সেটা কেমিক্যালস হোক, ভাইরাস হোক অথবা রেডিয়েশন হোক, কোনো কারণে যদি ওই জিনের ওই জায়গাটাতে, যে জায়গাতে প্রোটো অনকোজিন রয়েছে, সেই ডিএনএটুকু যদি সে নষ্ট করে দেয়, তাহলে প্রোটো অনকোজিন আর কিন্তু কাজ করতে পারছে না, কেমন তখন অনকোজিন অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এই যে আপনি এক্সপোজারের কথা বললেন, সেই সব জায়গায় গেলে সেই অ্যাক্টিভিটিটা তখন দেখা গেল যে প্রোটো অনকোজিনের অ্যাক্টিভিটি সাপ্রেশন হয়ে গেল, অনকোজিনের অ্যাক্টিভিটি চাঙ্গা হয়ে গেল, তখন সে ক্যান্সার করতে সক্ষম হবে। অথবা শরীরে কোনো ডিএনএ এই কেমিক্যাল অথবা ভাইরাস অথবা আপনার রেডিয়েশনের মাধ্যমে নষ্ট হয়ে গেল, ওইখানে যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলি যদি আমাদের সুস্বাস্থ্য রক্ষার জন্য হয়ে থাকে, ক্যান্সার নিরোধী কোনো ইনফরমেশন হয়ে থাকে, তাহলে পরে যখনই এই জায়গার ডিএনএটিকে নষ্ট হয়ে গেল, তখন কিন্তু ক্যান্সার সহায়ক যে পরিস্থিতি এটা তৈরি হয়ে গেল, তখন আস্তে আস্তে সে ক্যান্সার হবে। এখন আমরা পরিবেশগতভাবে কীভাবে এক্সপোজ হতে পারি,
দু একটা এক্সাম্পল দিই। যারা রঙের ইন্ডাস্ট্রিতে কাজ করে, কেমন এই যে রঙের যে গন্ধ, রঙের ভিতরে অ্যারোমেটিক মানে অ্যামাইন্স আছে, বেনজিন কম্পাউন্ড আছে, দীর্ঘদিন যারা রঙের ফ্যাক্টরিতে কাজ করছে বা পেইন্টার রং করছে, কিন্তু এই রঙের গন্ধটা সে কিন্তু নিচ্ছে। কেমন আমরা এমনকি মানে কোবলার শু পালিশ যারা করে, কেমন জুতা পালিশ করে, তাদের ওই যে পালিশের ভিতরে কিন্তু সেই একই জিনিস আছে, অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, এর গন্ধ সে দীর্ঘ নিচ্ছে। আমি পেয়েছি যে ব্লাড ক্যান্সারের রোগী, যে সে মুচি পেট্রোলিয়াম পদার্থ নিয়ে যারা কাজ করে, বিশেষ করে মোটর গ্যারেজের একটা গ্রুপ যারা বিভিন্ন কাজে ওই যে পেট্রোলের ট্যাঙ্ক থেকে পাইপ দিয়ে মুখ দিয়ে টেনে পেট্রোল বের করে বের করে তারা বিভিন্ন কাজ করে। তখন ওইটা এক্সপোজ হচ্ছে, সেটা ভালো কাজের জন্য হোক খারাপ কাজের জন্য হোক, কেউ কেউ আবার চুরিও করে, ঠিক আছে। তো এরা এই যে মুখ দিয়ে টানছে, তাতে কিন্তু পুরো গন্ধটা তার ভিতরে যাচ্ছে। কেমন এই পেট্রোলের ভিতরেও কিন্তু এই ধরনের মানে কম্পাউন্ড রয়েছে, কেমিক্যাল। তারপরে যদি আসি আমরা যে প্রিজারভেটিভস রয়েছে, জি প্রিজারভেটিভ আছে, হ্যাঁ প্রিজারভেটিভ মানে খাবারে, হ্যাঁ আচ্ছা, খাবারে আমরা এই যে খাবার পাকানোর জন্য, আম পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়, কলা পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়, কেমন আবার এরকে সংরক্ষণের জন্য কিন্তু ফরমালিন ব্যবহার করা হয়, এবং আরো বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে। সেই কেমিক্যালগুলো কিন্তু ব্যবহার করে ফলের মানে তার যে চেহারা, এটাকে খুব চকচকে করা হয়, দেখতে খুব আকর্ষণীয় করা হয়, এবং সেটা যাতে পচে না যায় সেই জন্য কিন্তু এইগুলো দেওয়া, প্রিজারভেটিভ দেওয়া হয়। তো এগুলাও কিন্তু এই গ্রুপের মধ্যেই পড়ে, কেমন। তো এখন আমরা খাবারের ভিতরে প্রতিনিয়ত যদি আমরা এরকম কেমিক্যালগুলো খাই যেগুলো আমাদের মানে শরীরের জন্য ক্ষতিকর, ফরমালিন, যেমন ফরমালিন এমন একটা জিনিস যেখানে লাগবে প্রোটিনকে ডিনেচার করে দেবে। ডিম সিদ্ধ করলে যেমন মানে শক্ত হয়ে যাচ্ছে, ঠিক ফরমালিন কোনো জায়গায় লাগলে পরে ওই ডিএনএটা কিন্তু ওরকম শক্ত হয়ে নষ্ট হয়ে গেল। কারণ এখন শরীরের ভিতরে রিপেয়ার সিস্টেম থাকে, যার সামান্য ক্ষতি হয় রিপেয়ার সিস্টেম এটাকে রিপেয়ার করে ফেলে, কিন্তু অনেক দিন থেকে যার এক্সপোজার আছে, কিন্তু এই ক্ষতিটা যদি বড় ধরনের হয় তাহলে কিন্তু শরীরের রিপেয়ার সিস্টেম এটাকে ঠিক করতে পারে না। তবে কিছু ভাইরাস আছে যারাও মানে কোষের ভিতরে ঢুকে তার ডিএনএর ভিতরে কাজ করে, আরএনএর ভিতরে কাজ করে তার ভিতরে যে তথ্যগত যে মানে ভান্ডার আগের ছিল, যে তথ্য শরীরের জন্য মানে উপকারী ছিল, সেই তথ্যগুলো সে চেঞ্জ করে এখন অপকারী তথ্য সে ভিতরে একটা ঢুকিয়ে দিল, সেখানেও তার ক্যান্সারাস পরিবর্তন হয়ে গেল। কেমন রেডিয়েশন, সে একই কাজ, ফরমালিন যে কাজ করে রেডিয়েশন সে একই কাজ করে, রেডিয়েশন লাগলে পরে ওই ডিএনএটা ডিনেচার্ড হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। এবং ওখানে যদি এরকম কোনো ইনফরমেশন থাকে যে ইনফরমেশন আমাদের শরীরের জন্য উপকারী, সেটা চলে গেল, অপকারী ইনফরমেশনগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে স্যার করণীয় কি? কারণ আপনি যেটি বলছিলেন যে কারখানায় কাজ করছে, মুচি যে বা পেট্রোল নিয়ে যারা কাজ করছে, মানে তারা তো তাদের কাজ আসলে চালিয়ে যাবে, কিন্তু সবারই হচ্ছে, হ্যাঁ কোন কোন বিষয়গুলো বা সাবধানতা, মানে হয়তো শুনলে আপনি আতঙ্কিত হবেন না। এই যে আমরা মানে আমাদের যে পারফিউমগুলো ইউজ করা হয়, তার ভিতরে কিন্তু অ্যারোমেটিক অ্যামাইন্স আছে। এখন এই যে নেইল পলিশ বলেন, তারপর লিপস্টিক বলেন, বিশেষ করে রিমুভার, হ্যাঁ নেইল পলিশে রিমুভ করে যে রিমুভার যেটা, তো এর ভিতরে কিন্তু এই ধরনের কম্পোনেন্ট। এখন বিষয়টা হলো যে আমরা হাউ লং উই আর এক্সপোজড, আমরা যদি দীর্ঘ সময় এটার মানে এই এক্সপোজারের মধ্যে আমি থাকি, কতটুকু দীর্ঘ হলে আসলে সেটা আসলে এর কোনো মাত্রা এরকম নেই। তবে মানে কন্টিনিউয়াসলি বছরের পর বছর যদি এরকম কোনো একটা পেশাতে থাকে, তো তাহলে পরে মানে এই কেমিক্যাল এক্সপোজার যদি থাকে, তাহলে মানে তার জন্য কিন্তু এটা একটা মারাত্মক একটা ঝুঁকি তার রয়েছে। তো এই জন্য আমাদের যেটা উচিত, এই পরিবেশগত যে মানে বিষয়গুলো বললাম, এবং সেই বিষয়গুলোতে আমরা দীর্ঘদিন যাতে এক্সপোজারে না যাই। একজন এক্সরে ডিপার্টমেন্টে কাজ করছে, তাকে রেডিও প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করতে হবে তার শরীরের ভিতরে যেন রেডিয়েশন না ঢোকে। একজন রেডিওথেরাপি ইউনিটে কাজ করছে, একজন নিউক্লিয়ার প্লান্টে কাজ করছে, তাকে ওইরকম প্রোটেকশন তাকে নিতে হবে, যাতে তার ভিতরে মানে অসহনীয় মাত্রায় বা সহনীয় মাত্রার থেকে অতিরিক্ত কোনো রেডিয়েশন যেন তার ভিতরে না ঢোকে। তারপরে আসেন পরিবেশগত যে কি সমস্যা হয়, ন্যাচারালি যে রেগুলো আমাদের এখানে আসে, যে আমাদের একটা ওজোন লেয়ার আছে প্রকৃতিতে, সেই ওজোন লেয়ার আমাদেরকে প্রোটেকশন করার জন্যই, কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়েছে, যাতে এই উপর থেকে খারাপ রশ্মিগুলো, সূর্যের খারাপ রশ্মিগুলো যেন আমাদের কাছে না পৌঁছে। এখন পরিবেশ আপনি দূষণ করে ফেললেন, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, কেমন, তাহলে এই ওজোন লেয়ারটা পাবো। আমরা জানি গ্লোবালি সেটাই চলে যাচ্ছে। আমরা জানি গ্লোবালি মানে এই যে মানে কি বলে
ইন্ডাস্ট্রিগুলো বেশি হওয়ার জন্য এবং তার বর্জ্যটাকে ঠিকমতো ম্যানেজমেন্ট না করার জন্য পুরো বিশ্ব পুরো এই পরিবেশগত এই বিপর্যয়ের কারণে সারা বিশ্ব মিলে এখন চিন্তা করছে কিভাবে এটাকে ঠেকানো যায়। আমাদের মতো যারা উন্নত দেশ হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং হয়ে গেছে, তো তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, কেমন ঠিক একই কারণে এই ওজোন লেয়ারের স্তর সেটাও কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে আসছে। এবং পাতলা হলে কি হবে, এই সূর্য থেকে খারাপ রশ্মিগুলো আমাদের কাছে আসবে এবং আমাদের ভিতরে স্কিন ক্যান্সার থেকে শুরু করে ব্লাড ক্যান্সার সহ অনেক ধরনের ক্যান্সার কিন্তু মানে এর প্রকোপ বেড়ে যায়। কিন্তু স্যার প্রতিরোধের বিষয়গুলো বা নিজেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু নিজেকে রক্ষা করতে হবে। এবং এই পরিবেশ আপনি একা, আপনি নিজের পরিবেশ আপনি নিজে ঠিক রাখেন। এখানে যেমন একজন ব্যক্তির দায়িত্ব রয়েছে, সেখানে সমাজের সকলের দায়িত্ব রয়েছে, সর্বোপরি প্রশাসন এবং সরকারের দায়িত্ব রয়েছে। তো আমাদের সচেতনতার কোনো বিকল্প নাই। তো আমরা এই জন্য খাবার দাবার যেগুলো আমরা খাচ্ছি, আর্টিফিশিয়াল খাবারটা কম ব্যবহার করি। আরেকটা বিষয় হলো যে আমরা এই যে খাবারটা খাই, ধরেন যে শীতের সবজির কথা আমি ধরি, ঠিক সময় যে সবজিটা আসার কথা, আপনি যদি বাজারে গিয়ে দেখেন তার 2 মাস আগে একটা ফুলকপি যখন আসার কথা, তার 2 মাস আগে ফুলকপি দেখলে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই কোনো কিছু তো আপনি দেখেই তো তখন আপনার মাথা খারাপ হয়ে যে ফুলকপি আমার যত দামি হোক আমি নিয়ে খাবো। কিন্তু এটাকে তো বাই ফোর্স এই অবস্থানে আনা হয়েছে। তাকে কীটনাশক দেওয়া হয়েছে অতিরিক্ত মাত্রায়, তাকে ফার্টিলাইজার দেওয়া হয়েছে অতিরিক্ত মাত্রায়, তাকে কেমিক্যাল দেওয়া হয়েছে, হরমোন দেওয়া হয়েছে। জি, ন্যাচারালি জিনিসটা হয় না। ন্যাচারালি এমনিই গ্রো করবে মানে সিজনে, তার আগেই এটা নিয়ে আসা হয়েছে, এটা বাই ফোর্স এই কেমিক্যাল অ্যাপ্লাই করে। ঠিক আম যে সময় পাকার কথা, পাকা আম বাজারে পাবেন, তার আপনি 1 মাস 2 মাস আগেই আপনি বাজারে পেয়ে গেলেন। কাঁচা আমটাকে সে বিভিন্নভাবে কেমিক্যাল প্রসেসিং করে এটাকে পাকিয়ে আপনার কাছে নিয়ে আসলো। আসলে এটি ওই আমাদের নিজেরা যেমন আমরা সচেতন হব, তেমনি আমরা নিজেরা সচেতন হলেই কিন্তু আস্তে আস্তে পুরো সমাজ এবং আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমি এই পরিবেশগত শেষ করতে চাই। সেটা হলো দিনাজপুরের এক লিচু ব্যবসায়ী। সে কি করলো, প্রথম দিকে লিচুটাকে মানে বেশি দাম পাওয়ার জন্য প্রথম সে ওই স্প্রে দিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে ওটাকে রংটাকে চটকদার করে এবং পাকিয়ে সে বাজারে বিক্রি করলো, অনেক দাম পেল। শেষের দিকে আবার লিচুর দাম বেড়ে যায়, যখন লিচু শেষ হয়ে যেত সে করলো কি, গাছে কিছু রেখে মানে লিচু রেখে দিল যেগুলো পরে পাকলো, সেইগুলোকে আবার কেমিক্যাল দিয়ে যাতে ওটা আরও পরে পাকে সেজন্য কেমিক্যাল দিয়ে গাছে রেখে ওটা জাল দিয়ে বেঁধে রাখে। তো বাজারে লিচু যখন শেষ হয়ে গেল, তার ছোট্ট মেয়ে ওই গাছের ওই মানে চমৎকার রঙের লিচু দেখে তার আর সহ্য হলো না, সে করলো কি একটা লাঠি নিয়ে ওটা পেরে ওটা খেয়ে ফেললো এবং আলটিমেটলি মেয়েটা মারা গেল। এবং এটার ভিতরে দেওয়া ছিল অতিরিক্ত কেমিক্যাল, যেটা দিয়ে সে পাকবে না, পাকাটাকে ধরে রাখবে এবং চমৎকার তার রং বানানো হলো। তার আশা ছিল যে ওই কিছুদিন পরে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে, কিন্তু তার শিকার হলো তার মেয়ে। তো কাজেই আমাদের এভাবেই আর কি আমাদের শিকার, আমাদের নিজেদের নির্বুদ্ধিতা বা এক্স্যাক্টলি। তো আমি এটাই বলতে চাই যে এই যে পরিবেশ মানে এই যে খাবারের ভিতরে যে মানে ভেজালগুলো বা যে কেমিক্যালগুলো দেওয়া হয়, এটাকে আপনাকে ভাবতে হবে যে আপনি নিজে খেলে, যে আপনার বাচ্চা খেয়ে এটা অসুস্থ হয়ে গেল, মারা গেল, এবং এটা তো আরেকজন, আমার এক ভাই খাবে, আমার এক বোন খাবে, আমাদের সন্তানরা খাবে, কেমন আমার দেশের জনগণ, এটা যে কেউ এটা কনজিউম করতে পারে। তো যে জিনিসটা আপনার জন্য মানে উপকারী না, বা আপনি যেটাকে কনজিউম করতে পাচ্ছেন না বা করলে পরে আপনার ক্ষতি হবে, সেই জিনিস তো অন্যদেরকে মানে খাওয়ানোর বিষয়ের মাধ্যমে আমরা এই মেসেজটাই দিতে চাই সবাইকে, যাতে করে এই সচেতনতাটা বা এই বুদ্ধিটা, বোধটা যাতে সবার মধ্যে আসে। স্যার চমৎকার বললেন, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম পরিবেশ এবং ক্যান্সার এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জানলাম। আমাদের আজকের অতিথির কাছ থেকে কিছু পরামর্শ আমরা শুনলাম, সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা করবো এটা হচ্ছে সাইড টু সাইড স্কোয়াট এবং তার বিভিন্ন লেভেলগুলো। এখানটা আমরা অ্যাকচুয়ালি ফোকাস করছি যে কিভাবে কোয়াডস মাসল, হিপ, থাই স্ট্রং করা যায়, ফ্যাটটা বার্ন করা যায়। সেটার জন্য প্রথমে বিগিনিংয়ে কিভাবে শুরু করবে এবং উইথ দ্য কার্ডিও মুভস, যেন ফ্যাটটা বার্ন হয় প্লাস পাশাপাশি টোন হয়। দেন ইন্টারমিডিয়েট লেভেলে আরেকটু পেটের কাজ সহ আমরা কোয়াডস অ্যান্ড থাইয়ের কাজটা করবো। অ্যান্ড দেন অ্যাডভান্স লেভেলে আমরা দেখবো যে সবচেয়ে কুইকেস্ট পসিবল টাইমে, সবচেয়ে অল্প সময়ে কিভাবে ফ্যাটও বার্ন হচ্ছে, পা বা থাই স্কুইজ অ্যান্ড টোন্ড হচ্ছে, অ্যান্ড হিপের ডেফিনিশনটা আসছে এবং ওভারঅল বডির স্ট্রেংথ এবং স্ট্যামিনা বাড়ছে। তো আমাদের এখানে প্রথমে বিগিনারে আমাদেরকে দেখাবে হচ্ছে লামিমা। ওকে লামিমা, গো অ্যান্ড রেডি অ্যান্ড ওকে অ্যান্ড 1 and 2 and 3
যেন যখন বসছে কোয়ার্সের কাজটা হচ্ছে এবং যখন স্টেপে থাকছে তখন মুভমেন্টটা বেশি হচ্ছে। একটা না একটা জায়গা করলে তখন দেখা যায় যে মাসলের মুভমেন্টটা অনেক সময় ওভাবে হয় না, তো মুভমেন্টের সাথে সাথে যেন কোয়ার্সের কাজটা হলো। এবার ইন্টারমিডিয়েট লেভেলে আমাদেরকে দেখাবে শম্পা। ওকে শম্পা, ওকে অ্যান্ড গো, ইয়েস, স্টেপ 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 and quads, yes, good, 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 and okay, and again, fine, 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 good, and nice, okay, thank you. এখানে যেটা হচ্ছে যে উনি লাস্টে স্কোয়াটটা করছেন, বাট মাঝখানে স্টেপের কারণে এবং যখন হাঁটুটা উপরে তুলছেন তখন লোয়ার অ্যাবসের কাজটাও হয়ে যাচ্ছে এবং ফ্লেক্সিবিলিটিটাও বাড়ছে। তো এরপরে আমরা এখন দেখবো যে অ্যাডভান্স লেভেলে আরও বেশি করে ইফেক্টিভলি কিভাবে করা যায়, তখন আমাকে হেল্প করবে লিও। লিও, ওকে ওকে, একটা সাইড থেকে শুরু করছো অ্যান্ড গো উইথ ইউর পেস ফর 4 টাইমস। ওকে, নাইস। ভেরি গুড। ওকে, তো আমরা কি দেখছি যে যখন ওই পানি আপটাই সে অনেক ফাস্টার পেসে করলো এবং মুভমেন্ট অনেক কুইক হলো, ফলে যেখানে যেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিটা হচ্ছে, মানে ফ্যাটটা খুব দ্রুত বার্ন হচ্ছে এবং বাকি যেই ব্যায়ামের যেই কারণগুলো আমরা বলেছিলাম কোয়াডস বা হিপের জন্য সেগুলো কাজ তো থাকছে। তো আমরা দর্শকদের সুবিধার্থে আমরা আরেকবার একসাথে 3টা মুভি দেখব, যে যার লেভেল অনুযায়ী আপনাদের পছন্দের ব্যায়ামটা বেছে নেবেন। ওকে, অ্যান্ড কাম again. Yes, start from here. So pop out from there. Okay, and go. Okay, and done. প্রিয় দর্শক, পানির অপর নাম জীবন, সেটি আমরা সবাই জানি, কিন্তু এই পানির পরিমাণ কতটুকু আমাদের দেহের জন্য প্রয়োজনীয়, কি মাত্রায় আমাদের জন্য দরকার, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। পানি ছোট্ট একটি শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান আমাদের দৈনন্দিন খাবারের তালিকায়। হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে এই খাদ্য উপাদানটাকে আমরা অনেক সময় যথাযথ গুরুত্ব দিচ্ছি না। আমরা দেখা যাচ্ছে খাদ্য তালিকাতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলসের পরিপূর্ণ সমন্বয় রাখছি, কিন্তু পানির বিষয়টাকে আমরা একটু ভুলে যাচ্ছি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বিশুদ্ধ পানি এবং পরিমিত পরিমাণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে শরীরের ওজন, উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু পানির চাহিদার ভিন্নতা থাকে। আমরা সাধারণত খুব স্বাভাবিকভাবে জেনে থাকি যে দৈনিক 2 লিটার পানি একান্ত প্রয়োজনীয়। বিষয়টা কিন্তু আসলে হবে এরকম যে যার শারীরিক ওজন যত বেশি তার পানির চাহিদাটাও বেশি, এবং নিঃসন্দেহে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী 2.5 থেকে 3.5 লিটার পানি এবং পানীয় খাবার দৈনিক একান্ত প্রয়োজনীয়। আমাদের শরীরের প্রায় 2/3 হচ্ছে এই পানি। আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান ব্রেইন, মস্তিষ্ক, তার 90% হচ্ছে জলীয়। এছাড়াও আমাদের মাসেল অর্থাৎ মাংসপেশিতে প্রায় 75% হচ্ছে পানি। আমাদের বনে আছে হাড় এবং অস্থিমজ্জাতে আছে প্রায় 22% পানি, এবং রক্ত এতে আছে 85% পানি। এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে মাথা থেকে পা পর্যন্ত অর্থাৎ টপ টু টো আমাদের শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রতিটা সেলের সতেজতার জন্য পানি একান্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে পানির বিশুদ্ধতার বিষয়। পানিটা অবশ্যই হতে হবে বিশুদ্ধ এবং কিছু কিছু ক্ষেত্রে পরিমিত, যেমন কিডনি রোগী, এদের ক্ষেত্রে পানির পরিমাণটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই পানির পরিমাণটা আমরা নির্ধারণ করি সাধারণত তার ইনপুট আউটপুটের উপরে। সারাদিনে তার শরীরে যতটুকু পানি বের হচ্ছে তার উপরে তার পরের দিনের পানির ইনটেকটা নির্ধারণ করা হয়। পানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন কঠিন রোগ থেকে আমাদের রক্ষা করতে। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যান্সার। মূত্রনালী এবং কোলন ক্যান্সার থেকে নিজেদের রক্ষা করতে বিশুদ্ধ এবং পরিমিত পরিমাণ পানি যথেষ্ট প্রয়োজন। এছাড়াও পানি আমাদের শরীরে বিভিন্ন বর্জ্য এবং টক্সিনকে শরীর থেকে নিষ্কাশনে সহায়তা করে। এভাবে পানি অন্যান্য সব ক্যান্সার থেকেই আমাদেরকে নিরাপদে রাখতে সহায়তা করবে। পানি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমাদের দেশের এই বৈরী আবহাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
পানি আমাদের ত্বকের শুষ্কতা রোধ করে ত্বকের সজীবতা রক্ষা করতে সহায়তা করে। আমরা এর আগেই শুনেছি যে আমাদের মস্তিষ্কের প্রায় 90% পানি। এক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পানি পান করলে আমাদের মনোযোগ বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও পানি আমাদের বিভিন্ন রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ শ্বাস প্রশ্বাসজনিত অসুখ এবং ডাইজেস্টিভ সিস্টেমে যথেষ্ট ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে আমরা আমাদের দৈনন্দিন মিল প্ল্যানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের সমন্বয়ে একটা পরিপূর্ণ মিল রাখছি, কিন্তু পানির অভাবে সেই মিল থেকে আমরা ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মাধ্যমে প্রপার নিউট্রিশনাল ভ্যালু নিতে পারি না। এর জন্য পরিমিত পরিমাণে পানি একান্ত প্রয়োজনীয়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। দীর্ঘদিন যাবৎ গলা ভেঙে কণ্ঠস্বরের পরিবর্তন হওয়া কণ্ঠনালীর ক্যান্সার হওয়ার ইঙ্গিত দেয়। যারা দীর্ঘদিন যাবৎ এ সমস্যায় ভুগছেন তারা দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখেন এটা কোলোরেক্টাল ক্যান্সার অনেক ক্যান্সারের মতো এটা একটা মডার্নাইজেশনের সাথে জড়িত। মডার্নাইজেশন মানে কি? আমাদের খাদ্যাভ্যাস, আমাদের দেশে যে খাদ্যাভ্যাস ছিল 70-80 দশক পর্যন্ত, সেটা কিন্তু খুব হেলদি খাদ্যাভ্যাস ছিল, অনেক সবজি ছিল, শাক পাতা ইত্যাদি ইত্যাদি। এখন কিন্তু আফটার ওই মধ্য 80 থেকে আমাদের আস্তে আস্তে খাদ্যাভ্যাস চেঞ্জ করলাম। তৈলাক্ত, অতিরিক্ত ভাজা পোড়া, অতিরিক্ত যেমন আমার কাবাব, তারপরে যে বার্গার ইত্যাদি অনেক কিছু চলে আসছে। তারপরে সাথে আসছে আমাদের কিছু পলিউটেন্টস আছে, আমাদের কিছু প্রিজারভেটিভ আছে, সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। সবগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন না হলেও ধারণা করা যায় যে কিছু ক্যান্সারের জন্য এগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এছাড়া আমরা কিন্তু অলস হয়ে গেছি। আগের আমলে যেমন অনেক হাঁটাহাঁটি করতো মানুষের জন্য, অতটা চর্বি ছিল না শরীরে, ভারী হয়ে যাচ্ছে আমরা, এটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।